দুর্গমগিরি কান্তার বড় দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। আমাদের রাজনীতিকে দেখা জনসাধারণ সবাই এই সকল যাত্রীরা কতটা হুঁশিয়ার তা নিয়ে আজকের নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন চলমানে আমরা বিস্তর আলাপ জুড়ে দেব এবং এই অনুষ্ঠানে আমি মাসুদ ইমরান মান্নু আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান নিয়মিত দেখেন এবং যে আজকে নতুন যুক্ত হয়েছেন সবার জন্য বলে রাখি যে এখন টেলিভিশনে আমাদেরকে সরাসরি দেখছেন, এছাড়াও আপনারা ইউটিউবে সরাসরি দেখতে পাবেন নেক্সাস টেলিভিশন লাইভে, এবং নেক্সাস টেলিভিশনের ভেরিফাইড পেজ ফেসবুকেও আমরা লাইভ থাকব। এছাড়া পরেও বন্ধুদের নিয়ে একসাথে আপনারা টিউন করে বারবার দেখতে পাবেন, কারণ আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন দুজন সম্মানিত অতিথি, একদম নতুন প্রজন্মের। এই নতুন প্রজন্মের অতিথিরা এই বিষয় নিয়ে বিস্তর আলাপ দিবেন। আসুন আমি পরিচয় করিয়ে দিই। প্রথমেই রাশেদ খান, বিএনপি নেতা, এবং অ্যাডভোকেট হুমায়রা নূর, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের দুজনকেই স্বাগত। তো আমরা আসলে আজকে যেই দুস্তর পারাবার করতে চাই রাজনীতির, সেইখানে দেখলাম যে ধরেন আমাদের জাতীয় সংসদে একজন বিরোধী দলীয় সাংসদ, তিনি হচ্ছে বেশ জোশে মানে হুঁশ হারিয়ে ফেললেন, নাকি স্লিপ অফ টাং করলেন, নাকি উনি এইটাই মিন করতে চাইলেন, এই বিষয়ে আমরা জানতে চাইব। কিন্তু হুমায়ুন নূরের কাছে না, প্রথমে জানতে চাইব রাশেদ খানের কাছে। আমার মনে হয় যে যেহেতু 11 দলীয় জোটের এমপি, তিনি মনে হয় বিষয়টা আগে ক্লিয়ার করলে ভালো হয় না? না না, আমার মনে হয় যে আপনি একটু যদি আলোকপাত করেন তারপরে, কারণ তিনি তো ধরেন কিছুটা বোঝাপড়া তার আছেই তার মানে সহযোগীদের নিয়ে। আচ্ছা, থ্যাংক ইউ। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেখেন, ব্যারিস্টার আরমান তিনি গুম ছিলেন এবং তিনি গুম থেকে মানে ফেরার পরে গণঅভ্যুত্থান সংগঠিত হওয়ার পরে তিনি গুম থেকে ফিরে এসেছেন। এটা আমরা মনে করি যে তার জন্য যেমন নতুন একটি জীবন ফিরে পাওয়া, ঠিক জাতি হিসেবে আমাদের জন্য সৌভাগ্যের যে আমরা কয়েকজন গুম হয়ে যাওয়া মানুষকে আমরা ফিরে পেয়েছি। তবে ব্যারিস্টার আরমান গুম থেকে ফিরে আসার পরে যে ধরনের বক্তব্য মানুষের প্রত্যাশিত ছিল সেটা তিনি আসলে করতে পারেননি। বিশেষ করে যে সময় কয়েকজন বিদেশি নারী তাদেরকে সাথে নিয়ে আয়নাঘর পরিদর্শনে গেলেন, সে সময় তিনি একজন নারীকে মানে যে কোনো পরিস্থিতি হোক না কেন তিনি জড়িয়ে ধরেছিলেন, যেটা নিয়ে অনেকে নানান ধরনের মন্তব্য করেছে যে একটা ইসলামিক দলের নেতা এবং তার বাবাও জামাত ইসলামের একজন নেতা ছিল, তিনি একজন বেগানা নারীকে এইভাবে জড়িয়ে ধরলেন, তো এটা তো আসলে শরিয়া আইন সম্মত না। তো এটা নিয়ে ফেসবুকে অনেকে লেখালেখি করেছে। আমাদের সামাজিক প্রেক্ষাপটে শোভন না। এক্স্যাক্টলি, এটা আসলে আমিও দেখি নাই। আমরাও তো বিদেশিদের সাথে অনেক বৈঠক মিটিং হয়, সর্বোচ্চ হয়তো আমরা হ্যান্ডশেক করি না। দীর্ঘদিন ধরেন কেউ যদি গুম থাকেন বা থাকেন, এর নানা ধরনের মনোবৈকল্য হতে পারে বা সেন্স হারিয়ে ফেলতে পারে, এরকম নানা ধরনের মনোবৈকল্য, নানা ধরনের মনোরোগ দেখা দিতে পারে, কারণ দীর্ঘদিন একা একা আটকে থাকার একটা নেগেটিভ ফলাফল তো তৈরি হয়, চাপ তৈরি হয় না। সেটা ঠিক আছে, তবে ওই জিনিসটা আসলে মানুষের কাছে খুবই বিব্রতকর ছিল যে একটা ইসলামিক দলের একজন গুম হওয়া নেতা, তিনি আসলে বেগানা একজন নারী, তাকে এইভাবে জড়িয়ে ধরা, এটা আসলে খুবই বিব্রতকর ছিল। আমার কাছে মনে হয় যে ওই নারীর জন্য বিব্রতকর ছিল, যদিও তিনি আসলে আবেগ আপ্লুত হয়ে কান্না জড়িত অবস্থায় কিন্তু সেই ঘটনা ঘটেছে। যাই হোক, ওটা নিয়ে আর খুব বেশি কথা বলবো না। তবে ব্যারিস্টার আরমান যেহেতু একজন ব্যারিস্টার মানুষ, তার বক্তব্য, আচরণ, কথাবার্তা আসলে খুবই মার্জিত হলে এবং গঠনমূলক হলে ভালো হয়। বিশেষ করে তিনি জাতীয় সংসদে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে কবিতা, তার লাইন তিনি আসলে বিদ্রোহী কণ্ঠে তিনি পাঠ করতে গিয়েছিলেন। হয়তো তার প্রচেষ্টা ছিল, কিন্তু তিনি পারেননি। একটা জায়গায় তিনি আসলে ভুল করেছেন, তিনি কান্তার গরু বানিয়ে দিয়েছেন। আমরা যে সময় 2018 সালের কোটা সংস্কার আন্দোলন করি, আমি জেলে যাওয়ার পরে ইডেন কলেজের একজন শিক্ষার্থী, নারী শিক্ষার্থী, তার নাম ছিল কান্তা। তো সেই হিসেবে আমি মোটামুটি মনে করি যে কান্তা সাধারণত একজন মেয়ের নামই হয়।
তো তিনি এরকম একজন কান্তার গরু, মানে একটা মেয়ের একটা গরু বানিয়ে দিলেন। তো এটা আসলে রাশিদ খান বেশ মজা করে বলছেন, কিন্তু তার সেই বন্ধু যদি এটা শুনে থাকেন এই মুহূর্তে, না, সেও বেশ না, কান্তার কি গরু থাকতে পারে না? আমার গরু থাকতে পারে, আবার গরু থাকতে পারে, আমরা অনেকেই তো গরু পালন করি। তো যাই হোক, যদি তিনি স্লিপ অফ টাং হয়ে থাকে, তার উচিত ছিল সাথে সাথে এই জিনিসটা নিয়ে দুঃখ প্রকাশ করা। কারণ আমরা কিন্তু এই কবিতা আমরা ছোটবেলা থেকে আমরা পাঠ্যপুস্তকে এই কবিতা আমরা পাঠ করেছি, এবং এটা আসলে মোটামুটি এই লাইনটা মোটামুটি আমাদের সবারই মুখস্থ থাকার কথা। কিন্তু জামাত ইসলাম এবং শিবিরের একটা সিলেবাস আছে, এবং তারা সবসময় কর্মশালার মধ্য দিয়েই তাদের রাজনৈতিক যে পরিস্থিতি অবস্থান বেড়ে ওঠা এটা হয়ে থাকে। ওই কর্মশালার মধ্যে বা তাদের পাঠের মধ্যে, তাদের কর্মশালার যে বই, সেখানে আসলে এরকম কবিতার অংশটা নাই। মানে তারা হঠাৎ করে যদি কেউ কোনো কিছু হতে চায়, এক্স্যাক্টলি বাংলা চর্চা করা, বাংলা কবিতা পাঠ করা, বা জাতীয় কবি সম্পর্কে জানা, রবীন্দ্রনাথ সম্পর্কে জানা, এগুলোর আসলে অনেকটা ঘাটতি রয়েছে। তো সেই কারণেই মূলত এইগুলো হয়েছে। যদিও আমার কাছে মনে হয়েছে যে জামাত ইসলাম এই জায়গাগুলো আসলে তারা রিকভার করার চেষ্টা করছে। তাদের অতীতের যে ধরনের এক ধরনের কুসংস্কারাচ্ছন্ন রাজনীতি, সেখান থেকে বের হয়ে এসে যুগের সাথে তাল মিলিয়ে মধ্যপন্থী দল হয়ে ওঠা, এই কাজ তারা করতেছে। যেটা আমরা দেখলাম যে বিদেশিদের সাথে বৈঠক করে জামাতের একজন প্রভাবশালী নেতা, সব থেকে প্রগতিশীল এবং মেধাবী নেতা জামাত যাকে মনে করে আমাদের আব্দুল্লাহ মাহমুদ তাহের ভাই, তিনি বিদেশিদের সাথে বৈঠক শেষ করে তিনি বললেন, আমরা কোথায় বলেছি আমরা শরিয়া আইন চাই, অথচ তাদের গঠনতন্ত্রেই বলা আছে তারা শরিয়া আইন চাই। দেখেন তাদের চরিত্র দেখেন। জামাতের অন্যান্য নেতারা আবার প্রায় প্রতিদিনই জাতীয় সংসদে দাঁড়িয়ে বলছেন যে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। তবে জামাতের আমির আবার চুপ। মানে একটা অংশের নেতারা তারা শরিয়া আইন চায়, আর একটা অংশের নেতারা শরিয়া আইন চায় না। জামাতের আমির মধ্যপন্থী অবস্থানে বসবাস করছেন, তিনি এইদিকেও আছেন ওইদিকেও আছেন। এখানে জামাতের সরাসরি কেউ প্রতিনিধি নাই, কিন্তু জামাত ইসলামের একজন বন্ধু সহযোগী একটি সংগঠন এবং জাতীয় নাগরিক পার্টির আছেন হুমায়রা নূর। আপনার কি মনে হয় যে মানে রাশিদ খান যে বিষয়গুলো বললেন, মানে এই ইস্যুটা নিয়ে, আপনি কি সেই বিষয়গুলোকে সমর্থন করেন? বা উনি একটা অ্যানালাইসিসও দিলেন যে জামাতের ইসের ভিতরে কবিতা পড়া বা না পড়া, এবং আপনার কি মনে হয় সবকিছু নিয়ে? ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচক, এবং আজকে আমাদের যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমরা কথা বলছি একজন গুম হওয়া ব্যক্তিকে নিয়ে, যিনি গুম হওয়ার আগে তাকে আমি আমার পেশা জীবনে, আমার কার্যক্ষেত্রে একজন ব্যারিস্টার হিসেবে দক্ষতার সাথে তাকে আদালত প্রাঙ্গণে কাজ করতে দেখেছি। তারপর দীর্ঘ একটা সময় তাকে একটা জায়গায় গুম করে রাখা হয়েছে। আমি একটা দিন সংসদে দেখলাম যে মাননীয় স্পিকার একজনকে সাবধান করে বলছেন, একজন সংসদ সদস্যকে, যে মাননীয় সংসদ সদস্য, আপনি উনার ব্যাপারে সাবধানতার সাথে কথা বলবেন, উনি একজন শহীদের মা। এই 24-এর গণ অভ্যুত্থান হবার পরে আমরা যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, আমার নিজের পরিবারের অনেক মানুষের নামে অনেক মিথ্যা মামলা ছিল। আমার বাবা, আমার হাজব্যান্ড, এই মামলাগুলো কিন্তু এখন আর নাই। সত্যি করে বলছি, আমার সহ-আলোচক বহুবার জেল খেটেছেন, মারও খেয়েছেন। ওনার নামেও হয়তো এই মামলাগুলো এখন আর নাই বলেই আমি ধারণা করি। এমনকি যত রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যত দুর্ভোগ এই বাংলাদেশের মানুষকে পোহাতে হয়েছে, সবার আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আমরা এই নতুন বাংলাদেশ একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে হাঁটার একটা প্রয়াস তৈরি হয়েছে। তো এই জায়গায় যাদের সবচেয়ে বেশি ত্যাগ, তাদেরকে তাদের ছোটখাটো বিষয় নিয়ে আলাপ করাটাকে আমি খুব, মানে আমার কাছে ব্যক্তিগতভাবে আমি না, আপনার কেন ছোটখাটো মনে হচ্ছে? যেমন ধরেন একজন আমি বলছি দীর্ঘ সময় যদি গুম থাকেন, তার তো হ্যাঁ, ওই জায়গাটা আমি আসছি। মানসিক, আমি জানি না এদের যারা গুম থেকে ফেরত এসেছেন তাদের ডাক্তারি পরীক্ষা বা এগুলো সবকিছু ঠিকঠাক প্রয়োজন, সবকিছু হয়েছে কিনা আমরা তো এগুলো জানি না। ওই জায়গাটা আসছি। ধরেন যেই ভুল শব্দ চয়নের যেই আলাপটা দিয়ে আমরা শুরু করেছি, তো এইটা আসলে শব্দ চয়নের ভুল হতেই পারে। এইটা নিয়ে আমরা এটাকে বড় করে দেখাটা আমি আসলে সমীচীন মনে করি না। হ্যাঁ, আপনি যে আলাপটা করেছেন সেইটা নিয়ে আমরা আলাপ করতে পারি, যে রাষ্ট্র আমরা যেতে চাই শুধু একজন গুম অবস্থা থেকে ফিরে আসা ব্যক্তি না, শহীদ পরিবার এবং যারা আহত হয়েছেন তারা তো সকলেই প্রাইমারি ভিকটিম,
যিনি গুম হয়েছিলেন উনিও প্রাইমারি ভিকটিম, কিন্তু যারা শহীদ পরিবার, যারা আহত হয়েছেন তাদের পরিবার, এরা সবাই কিন্তু সেকেন্ডারি ভিকটিম। আমরা কিন্তু পড়েছি, না না ধরেন আমরা এই যখন আন্দোলনে প্রচুর রেস্টোরেটিভ জাস্টিস নিয়ে পড়ালেখা করেছি তখন কিন্তু দেখেছি যে মানসিকভাবে এবং সামাজিকভাবে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ভিকটিম এদের সোসাইটিতে রেস্টোরেশন এবং তাদের যে সামাজিক সুরক্ষা দেয়া সেটার মধ্যে কিন্তু এইটাও মানে স্বাভাবিক চিকিৎসা ব্যবস্থা এবং মানসিক চিকিৎসা ধরেন যে ব্যবস্থাও মানে খুবই আসলে জরুরি। জুলাই এই আন্দোলনের পরে পার্লামেন্টে আমরা অন্তর্বর্তী সরকার বা কাউকেই মানসিক জায়গায় যে কাজ করতে হবে আমরা এরকম কোন উদ্যোগ দেখি নাই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই পার্লামেন্টে এই বাজেট সেশন চলাকালীন সময়েও কিন্তু আমরা দেখেছি যে পার্লামেন্টে এই সংসদ সদস্যগণ মানসিক স্বাস্থ্য বিষয়টাকে গুরুত্ব দেওয়ার জন্য আলাপ করেছেন। কিন্তু দিস ইজ আ পজিটিভ সাইন যে আমরা উন্নত বিশ্বের মতো দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমরা সুন্দরভাবে আলাপ আলোচনা আমরা করছি। আসলে আপনি যেটাকে ছোট ব্যাপার বলছেন আসলে ওনার আরেকটা এর বিষয় যেটা আগেও উনি বললেন, যেটা আমিও বলছি। রাশেদ খান ওনার আমি কিন্তু ওই আরো জায়গায় একটা আসছি। আচরণের কথা বলেছেন যেগুলো আসলে আমি বলছি আমার আমি ওই রাশেদ আলোচনায় খান যেটা আসি। উত্থাপন করলেন সেটা নিয়ে আপনার মতামত কি? উনি বলেছেন যে গুম থাকা অবস্থায় উনি বের হয়ে আসার পরে আয়নাঘর দেখতে গিয়ে একজনকে হাগ করেছেন, জড়িয়ে ধরেছেন একজন ভদ্রমহিলাকে। আমি ওই যে উনি কথা বলতে বলতে আমি একটু গুগল করছিলাম যে এটার ব্যাখ্যা উনারা কি দিয়েছেন, কারণ আমি তো উনার রাজনীতিটা করি না, উনার সাথে আমার ভেরি মিনিমাম ইন্টারাকশন। উনি আগে কোর্টে যেতেন, এখন কম যান, তো উনার সাথে তো আমার ওই যোগাযোগটাও তো নাই। তো আমি ওটা খুঁজতে গিয়ে আমি দেখলাম যে উনি কিন্তু নির্বাচনের পর উনি যে একই আসনে গুম হওয়া সুমন ভাইয়ের বোন তুলিয়াপার বাসায় গিয়ে তুলিয়াপার মাকেও জড়িয়ে ধরেছিলেন, সেটা নিয়ে কিন্তু আমরা কোনো খারাপ কথা বলি না। এই যে একটা মাদারলি ইমোশন, একজন মায়ের কাছে যে আমার যে আবেগটা, এই জিনিসটা ধরেন আমরা এই সমস্যা কি আমরা অনেক কিছুতে অনেক অ্যাডভান্স হয়েছি, কিন্তু কিছু কিছু জায়গায় আবেগের জায়গা আমরা যে বহিঃপ্রকাশ ঘটাই সেটাকে আমরা খুব সংকীর্ণভাবে দেখছি। এইটা আপনার আমার দেখার বিষয়টা হচ্ছে আপনি কি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এক একজনের জন্য এক এক স্ট্যান্ডার্ডে বিবেচনা করছেন কিনা, সেইটা হচ্ছে আমার প্রশ্ন। এখন আমি যেমন পর্দা করি, আমার একটা রেস্ট্রিকশন আছে। তুলেছেন যেমন ধরেন ওনাদের যে রাজনীতি, ওই জায়গাটা আমাকে ওনাদের রাজনীতির যে জায়গাটা সেইখান থেকে ইসলামিক রাজনীতির জায়গা থেকে আসলে প্রশ্নটা তুলেছেন সম্ভবত রাশেদ খান, তাই নয় কি? না, ওইটা ছাড়াও আরো আমাকে বলতে দিলে আমি বলতে পারি যদি আমি শেষ করলে তারপরে মানে উনার কথাগুলোই আমি একটু এক্সপ্লেইন করতে হবে আমাকে। আপনি বলতে থাকলে তো আমি আমার জায়গাটা আসতে পারবো না। তো ধরেন আপনি রাজনৈতিক বিবেচনায় কি ডিফারেন্সিয়েট করবেন কিনা সেইটা একটা বিষয়। এই জিনিসটা আমার কাছে যদি জিজ্ঞেস করেন, আমি একেবারে এটা আমার কাছে এত মানে হ্যাঁ ওনারা ইসলামী রাজনীতি করে সেই জন্য একটু দৃষ্টিকটু লাগতেই পারে, কিন্তু স্বাভাবিকভাবে এই ধরনের মানসিক অবস্থা থেকে বেরিয়ে এসে যেই ভদ্রমহিলাকে জড়িয়ে ধরেছেন, খুব সম্ভবত উনি আরমান সাহেব যখন গুম ছিলেন উনাকে খুঁজে বের করার জন্য উনি অনেক কাজ করেছেন, উনি সেই ভদ্রমহিলাই। তো ওই ইমোশনটা ওনার হয়তো ওই সময় কাজ করেছে। কিন্তু আমার কাছে পরবর্তীতে রাশেদ ভাই যে এই কথাগুলো বললেন, একটু আমার জিনিসটা আমার জানার জন্য জিজ্ঞেস করা, সেটা হচ্ছে উনি বলেছেন যে জামাত ইসলামের যে সিলেবাস, বইয়ের পড়ালেখা করার সিলেবাস, ওদের রাজনীতির সিলেবাস, সেই সিলেবাসে কাজী নজরুল রবীন্দ্রনাথের যেই কবিতা, তাদের যে বাংলা কবিতা পড়ার পাঠের সংস্কৃতি অভ্যাস কম, চর্চা ওনাদের পাঠের অংশ নাই। আমি একটু জানতে চাই যে ওদের পাঠ্যপুস্তকের ভিতরে কি আছে কি নাই, এটা রাশেদ ভাই কিভাবে জানলো? জামাতে ইসলামের যেই কর্মী নেতারা কি পড়ালেখা করবে এটা তো আমি জানি না, মানে একদমই জানি না। এটা রাশেদ ভাই কি করে জানলো, এটা আমি আমরা আপনার এই প্রশ্নটা নিয়েই রাশেদ খানের কাছে যাই। তবে যেটা জরুরি বিষয় যে ইসলামী রাজনীতি করা ব্যক্তি এরকম করতে পারেন কিনা। রাশেদ ভাই তো দীর্ঘদিন গুম ছিলেন, উনি ওনার রাজনৈতিক জীবন থেকে তো উনি দূরে ছিলেন। রাশেদ না, গুম ছিলেন আরমান ভাই, সরি ওনার কথা বলছিলাম বলে ওই যে আমারও স্লিপ অফ দেখেন এটা হয়, এটা কিন্তু খুবই স্বাভাবিক বিষয় দেখছেন মানে। এবং পার্লামেন্টে কিন্তু আমরা এরকম আরো অনেককে স্লিপ অফ টাং হতে দেখেছি এবং ভুল তথ্য দিতে দেখেছি। খুদ স্পিকার অনেক বক্তব্য আছে, উনি নিজে ওনার বক্তব্যকে উনি পরবর্তীতে নিজের কথাকেই উনি বলেছিলেন যে এই কথাটা বলা ঠিক হয় নাই, এইটা এই শব্দগুলো বা এই কথাটা রেকর্ড থেকে এক্সপাঞ্জ করা হলো। তো আসলে এই জিনিসগুলো আমি মনে করি সামগ্রিকভাবে
একটা মানুষের মানে তার রাজনৈতিক জীবন, আরেকটা কথা রাশিদ ভাই বলেছে যে ওনার কাছে যেটা এক্সপেক্টেড সেই জিনিসটা ওনার কাছ থেকে দেখছি না, ওনাকে একটু সময় দেন। ঠিক আছে, আমরা এই আপনার যে প্রশ্নটা, আমার কাছে সবচেয়ে ভালো যে জিনিসটা লাগে, সব তো নেগেটিভ কথা বললাম, একটা ভালো কথা বলি। বিরতিতে যাওয়ার আগে ভালো শুধু যে আপনার জিনিসটা এই লাগে প্রশ্নটার একটা কথা বলি। উত্তরটা রাশিদ খান দিয়ে দিক, তারপর আমরা ধরেন বিরতিতে যাব। তুলিয়া পার আরমান ভাই একই আসনে কন্টেস্ট করেছে না, কিন্তু ওনাদের দুইজনের মধ্যে যে আন্তরিকতা, যে সেদিনও মায়ের ডাকের প্রোগ্রামে দুই ভাই বোন একসাথে গিয়েছে, ওনাদের দুই ভাই বোনের মধ্যে যে ভ্রাতৃত্ব বোধ সম্পন্ন যে অনেকে সম্পর্ক, ভাই বোন হন একদম, আপন ভাই বোন না হইলো কিন্তু ওনারা সেই মানে সংগ্রামের এই সম্পর্কটা জায়গা থেকে। কিন্তু মেইনটেইন ও। করে, ওই জায়গাটাকে আমি সম্মান করি। আচ্ছা, এইটা ওনারা মেইনটেইন করতে এটা পারছে, আমরা কিন্তু মনে হয় আমরা পাচ্ছি না। রাশিদ খান থেকে জাস্ট ছোট করে যদি আচ্ছা, উত্তর দেন, আপনি কি করে জানলেন, তারপর একটু বিরতিতে আমি যাব। ছোট করে বলি, শোনেন আপা সর্বশেষ যে কথা বললেন এটাই গুরুত্বপূর্ণ, তাকে একটু সময় দেন। এবং কেউ যদি আসলে গুমের শিকার হয়ে থাকেন তাকে আসলেই সময় দেওয়া উচিত। অন্যথায় যখন আসলে এক ধরনের আবেগে বা ভোটের রাজনীতি করার জন্য, মানুষের সহানুভূতি অর্জন করার জন্য আপনি তাকে রাজনীতিতে নামিয়ে দিবেন, তখন এরকম মানসিক বৈকল্য পরিলক্ষিত হবে এবং তার প্রতি মানুষের আপনি যে এটা খুবই সহানুভূতি, একটা মানে অসংলগ্ন কথা বললেন, মানসিক বৈকল্য আমি কথাটা শেষ এটা করি, বলা উচিত নয়। আমি শেষ ঠিক করি। আছে, শেষ করুন, আমার কথা রাশিদ, আমাকে শেষ বলতে দেন, আপনার কথা তো আপনি বলেছেন। তো এটা পরিলক্ষিত হবে এর মধ্য দিয়ে, এই যে 8 বছর একজন মানুষ গুম ছিলেন, তার প্রতি মানুষের যে সহানুভূতি সেটা ছিল সার্বজনীন। এবং যখন একটি দল তাকে নিয়ে আসলে রাজনীতি করতে যায়, তখন কিন্তু এই সহানুভূতি আর সার্বজনীন থাকে না। তখন স্বাভাবিকভাবে রাজনৈতিক প্রতিযোগী যিনি থাকেন সেটাকে তিনি লুফে নেন। এবং তিনি যেহেতু একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে ছিলেন, হঠাৎ করে তিনি একটা স্বাভাবিক পরিস্থিতিতে এসে স্বাভাবিক হয়ে যাবেন, এটা আমিও প্রত্যাশা করি না। তো এই জন্য তাহলে যারা শেষ content করি, cell-এ ছিল, আমি কিন্তু শেষ করতে চাচ্ছি। শেষ করতে দেন, যারা আপনি আপনার content সময় cell-এ ছিল, বলবেন। তারাও কি আমরা মানসিক সময় দিব। আমি শেষ শিকার? করি, আমি শেষ করি। আপনি আমার কথা তো এইভাবে আচ্ছা, নিজের মতো তাহলে- বিশ্লেষণ করলে হবে না। মানে আমরা একটা আমারটা break আমি নেই, শেষ একটা করতে ছোট break চাচ্ছি। নেই। এটা শেষ করে দিই, এই লাইনটা, এই এই বিষয়টা লাইনটা এখানে, শেষ করে দেন। এই ওনাকে নিয়ে এত সময় আসলে আলোচনা আমরা আমি করতে আলোচনা চাচ্ছি না। করার আসলে আমি মনে চাচ্ছি করি না। এই পার্টেই তার আলোচনাটা শেষ হয়ে যাক। যদি তাকে নিয়ে আলোচনা করতে থাকে হয় তাহলে তাহলে তারও মুশকিল হয়। এখানে থাকা প্রয়োজন ছিল, যেহেতু নাই এখানে শেষ করি। বিষয়টা হলো যে একটা মানুষ যে সময় অসুস্থ হন তাকে সুস্থ করে তুলতে হয়। একজন মানুষ যখন একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে থাকেন, স্বাভাবিক পরিস্থিতিতে আসার পরে তাকে স্বাভাবিক হওয়ার সময় দিতে হয়। কিন্তু জামাত ইসলাম ব্যারিস্টার আরমানকে নিয়ে পুরোপুরি রাজনীতি করেছে। দেখেন, আমি মনে করি তিনি একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে যে অবস্থায় ছিলেন, আমি রাশেদ খান যদি ওই অবস্থায় থাকতাম আমিও কিন্তু ওই রকমই হয়তো হতাম, তাই না? তো আমাকে সময় দেওয়া বা নেওয়া প্রয়োজন ছিল। দেখেন, আমি যে সময় 15 দিন পুলিশের রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি, এরপরে অতিরিক্ত আরও 3 দিন আমাকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে, সাথে সাথে আমাকে কোনো চিকিৎসা না দিয়ে আমাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আমি যখন মুক্তি পেয়েছি আমি কিন্তু স্বাভাবিক হতে পারি নাই। আমার কাছে মানে সবকিছু দেখলে এক ধরনের ভয় লাগতো, কারণ আমাকে রিমান্ডে যেভাবে হাত বেঁধে চোখ বেঁধে, হ্যাঁ, আমার মুখের মধ্যে গামছা ঢুকিয়ে নির্যাতন করেছে। তো আমি বুঝি জিনিসটা, পরিষ্কার। এই জন্য আমি কিন্তু জেল থেকে বের হয়ে আমি কিছুটা সময় নিয়েছিলাম একদম স্বাভাবিক হওয়ার জন্য। তো পরিষ্কার। আমিও মনে করি যে ব্যারিস্টার আরমান যে গুম হয়েছিলেন, একটা গুম হওয়া, আপনি ব্যারিস্টার আরমানকে নিয়ে যেভাবে আপনার সহানুভূতি, আপনি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে, তাকে নিয়ে তো আপনার সহানুভূতি নাই। তাকে নিয়ে তো আপনি নানান ধরনের বক্তব্য দিচ্ছেন। আপনি বলতে আপনি না, মানে আপনি বলতে যারা সমালোচনা করে আমি তাদেরকে বলছি। ঠিক আছে, আমি এই বক্তব্য শেষ করি 30 সেকেন্ডে। তো সালাউদ্দিন সাহেবকে নিয়ে আপনাদের সহানুভূতি নাই, মানে তার একদম যদি পরিষ্কার। কোথাও ভুল হয় সেটা নিয়ে আপনাদের কোনো মমতা নাই। কিন্তু ব্যারিস্টার আরমান সাহেব যেহেতু আপনাদের, সেহেতু তিনি কোনো ভুল করতে পারেন না, তার সব ভুল সঠিক, এটাই আপনারা মনে করেন। এটা তো হইতে পারে না। ওটা বলেনি, হুমায়রাই এই কথা বলেছে, আপনি না, যেটা বলেছেন। আমি তাকে তো বলি না, আমি বলছি যারা অপোজিশনে রয়েছে তাদের অনেকে। মানে একটা জিনিস মানে আমি মনে করি ব্যারিস্টার আরমান সাহেবকে নিয়ে কোনো রাজনীতি করার প্রয়োজন ছিল না। তাকে 1-2 বছর তার একটা স্বাভাবিক পরিবেশে সুস্থ হওয়ার সুযোগ দেওয়া দরকার ছিল। তাকে হঠাৎ করে রাজনৈতিক ময়দানে এনে তার বিভিন্ন ধরনের ভুল আমাদের সামনে হাজির হচ্ছে, যে কারণে তিনি কিন্তু এক ধরনের হাসির পাত্র হচ্ছেন। আপনারা এটা দুজনে কিন্তু অনাকাঙ্ক্ষিত। এক জায়গায় একমত যে আসলে ওনাকে আসলে সময় দেওয়া দরকার যেহেতু ছিল। সময় দিতে হবে এবং ওনার আরো সুস্থতা সম্ভবত জরুরি, যেই কারণে অনেকগুলো অসঙ্গতি হচ্ছে। আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমরা কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো চলমানে। দেখতে থাকুন চলমান। আমরা চলমানে আবারও ফিরে এলাম। আমরা রাজনীতির যে দুস্তর পারাবার, সেই দুস্তর পথ পাড়ি দিব এবং সেই পথেই আমরা বাংলাদেশকে নিয়ে আছি। আমাদের রাজনৈতিক নেতারা আছেন এবং আমাদের সাথে দুজন একদম নতুন রাজনৈতিক নেতাও আছেন, যারাও এই বাংলাদেশকে নিয়ে যাবেন। সেই বাংলাদেশে যে নিয়ে যাবে, যেখানে আমরা সবসময়
ইকুইটির কথা বলেছি, নারীকে পিছিয়ে থেকে বা যারা পিছিয়ে থাকা তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আমরা এবার সংসদে আবিষ্কার করলাম যে হুমায়রা নূর, সংসদে আমরা যেটা আবিষ্কার করলাম যে পুরুষ নাকি অসহায় হয়ে পড়ছে। পুরুষ কি পিছিয়ে পড়া জনগোষ্ঠী আমাদের এখানে? কারণ বিরোধী দলের এক সংরক্ষিত আসনের নারী সাংসদ, উনি পুরুষের সমান মানে নারীর সমান মর্যাদা চেয়েছেন, সুযোগ সুবিধা চেয়েছেন। আচ্ছা, আমি একটু আগের আলাপটা শেষ, তারপরেও একটু আমি একটা কথায় আমি আগের আলাপটা থেকে আমি একটা জাস্ট ডিডাকশন করতে চাই। সেটা হচ্ছে ব্যারিস্টার আরমান যেমন গুম হওয়া থেকে ফিরে এসেছেন, এই সংসদে আরও দুজন ব্যক্তি আছে যারা কন্ডেম সেল থেকে ফিরে এসেছেন, এবং গুম পরিবার থেকে শহীদ পরিবার থেকেও এই সংসদে মানুষ আছেন, যেখানে সংসদের স্পিকার নিজে বলেছেন যে তাদের সাথে সংযমের সাথে কথা বলতে। আমরা এখানে বসে মানসিক বৈকল্য, একটা সাধারণ স্লিপ অফ টাং নিয়ে আমরা মানসিক বৈকল্যর মতো কঠিন এবং এই ধরনের শব্দ চয়ন করছি। আসলে টকশো করতে আসি তো আসলে মানুষকে আমরা কি ভাবি আমাদের একটা রাজনৈতিক ধারণা থেকে ইন্সপায়ার করার জন্য, কিন্তু আমাদের ভাষাগত ব্যবহার যদি এইরকম দৈন্যতার সাথে ব্যবহৃত হয়, এটা খুব দুঃখজনক। কারণ ওই যে বললাম না যে আপনি যখন সমালোচনা করবেন এটা ইকুয়াল মানে ব্যালেন্সড হইতে হবে। তাহলে আপনি যদি সমালোচনা শুধু পলিটিক্যাল আইডিওলজিক্যাল জায়গা থেকে আপনি ডিসক্রিমিনেটরি সমালোচনা করেন, এটা ঠিক না। আমি শেষ করি, আমি জাস্ট এই লাইনে শেষ করে দিব। হ্যাঁ, আমি যেই জায়গাটা নিয়ে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, ধরেন উনি যেই কথাটা ব্যারিস্টার আরমান সাহেবের কথা বললেন, সেই একই জায়গায় উনি আবার বললেন সালাউদ্দিন সাহেবকে কেন সমালোচনা করা হয়। দেখেন, যিনি দায়িত্ব পালন করবেন, ওই যে উনি একটা বক্তব্য দিতে একটা স্লিপ অফ টাং করেছে দেখে উনাকে এত কঠিন একটা কথা আপনি বলতে পারলেন যে মানসিক বৈকল্য শব্দটা ওনার জন্য আপনি উচ্চারণ করতে পেরেছেন। অথচ সালাউদ্দিন সাহেবও তো গুম ছিলেন, উনার যে পরিস্থিতি ছিল সেইটাকে আপনি তো এখন বিএনপি করেন, সেটাকে আপনারা কনসিডার করেছেন? উনার কাঁধের উপর যে এতগুলো দায়িত্ব চাপিয়ে দিয়েছেন, সেই দায় নেয়ার মতো সেইটুকু আপনি তো বললেন যে সহানুভূতি নাকি নাই। তাহলে আপনাদের নিজেদের কি সালাউদ্দিন সাহেবের উপর অতটুকু সহানুভূতি আছে যে উনি যে এতদিন গুম হয়েছিলেন, এতগুলো দায়িত্ব যে উনার কাঁধে এভাবে একতরফা চাপিয়ে দিলেন? এখন আসেন যেই প্রশ্নটা করেছেন সেইটা নিয়ে, যে জামাতি ইসলামের একজন সংসদ সদস্য, সংরক্ষিত আসনের একজন সংসদ সদস্য নারী পুরুষের সম অধিকার চেয়েছেন। উনি সম অধিকার বলতে আপনি হয়তো ওই যে শিক্ষায় মানে মেয়েদের যে 12 ক্লাস পর্যন্ত অবৈতনিক করা হয়েছে, ছেলেদের জন্য চাই চাচ্ছেন। আচ্ছা, এই জায়গাটায় আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, উনার জায়গা থেকে উনি হয়তো একটা প্রস্তাবনা পেশ করেছেন, ওনার জায়গা থেকে উনি সেই কথাটা বলতে পারেন কিনা, যেহেতু উনি নারী সংরক্ষিত আসনের থেকে গিয়েছেন। তাহলে আসেন সংরক্ষিত আসনের আলাপে একটু পিছে ফিরে আসি। সংরক্ষিত আসনটা কেন দেয়া হয়? সংরক্ষিত আসনের যে স্ট্রাকচারটা, এইটা আগে পরিবর্তন করতে হবে। এই সমাজে কি শুধু নারীরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যারা প্রতিবন্ধী তাদের অধিকার নাই? শুধু তো বুদ্ধি প্রতিবন্ধীরা, আপনার শারীরিকভাবে প্রতিবন্ধী এমন মানুষ আছে যারা বুদ্ধিতে অনেক অনেক বেশি এগিয়ে আছেন। আমি সেদিন একটা ভিডিও দেখছিলাম যে জাপানে একজন শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষ, কিন্তু তার এত মেধা। আপনি দেখেন যে স্টিফেন হকিংস, উনি কিন্তু হুইল চেয়ারে বসে থাকতেন, কিন্তু ওনার মাথাটা কাজ করতো। উনাকে কি মানুষ পৃথিবী থেকে ডিসকার্ড করে দিয়েছিল? ওনার কাজটা উনি শেষ মুহূর্ত পর্যন্ত করে যেতে পেরেছিলেন। তাহলে আমার ওই পিছিয়ে পড়া জনগোষ্ঠী, ইভেন যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদেরও তো তাদের অধিকার নিয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ওই সংরক্ষিত আসনে অবস্থান দেওয়া উচিত ছিল। এই যে শুধু নারীদের জন্য আপনি সংরক্ষিত আসন করলেন, যে নারীরা নারীদের ইস্যুতে রিপ্রেজেন্ট করবে, কেন? ইকুয়ালিটি এনশিওর করার জন্য, নারীরা পিছিয়ে পড়ে আছে তাদেরকে সামনের কাতারে নিয়ে আসার জন্য। ওই একই কনসেপ্ট থেকে আরো অনেক পিছিয়ে পড়া গোষ্ঠী আছে যাদেরকে ওই জায়গায় স্থান করে দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত তারা সমাজে সহ অবস্থানে আসতে পারছে। এইটা আমার মতামত। এটা আমি এই সংরক্ষিত আসনের যে আসন বন্টন হয়েছে তার আগেই আপনাদের শোতেই হয়তো এসে বলেছিলাম, কোনো না কোনো শোতে বলেছি। আচ্ছা, এটা আমার মতবাদ। তারপর দেখেন, এই সংরক্ষিত আসনের স্ট্রাকচারাল চেঞ্জটা কেন লাগবে? আপনি সংরক্ষিত আসনের নির্বাচনের কথা বলছেন, কিন্তু এখানে কোনো নির্বাচন হয় না, এখানে হয় সিলেকশন। পিয়ার সিস্টেমে সিলেকশন হয়। একজন সংরক্ষিত আসনের নারী কি কাজ করবেন সেটা কোথাও কোডিফাইড নাই, কোথাও লেখা নাই। তাহলে একজন সংরক্ষিত আসনের নারীর
কার্যপরিধি কি হবে, যেমন একজন এমপি কি করবেন, তার আসন কোথায় হবে, কোন আসনে কাজ করবেন, কোন আসন নিয়ে উনি কাজ করবেন, উনি যেহেতু নির্বাচিত সেটা উনি জানেন। তাহলে যেহেতু আমি জানি যে 50টা সংরক্ষিত নারী আসন আছে, এই 50 জন নারীর কাজ কি হবে, কোন কোন আসন নিয়ে কাজ করবেন, ধরেন ওনাদেরও তো নাম্বার আছে 351, 352, 353 থেকে 400 পর্যন্ত, তাই না? তাহলে ওইটা কেন ডিফাইন্ড না যে উনারা কোথায় কোথায় কাজ করবেন? মজার ব্যাপার দেখেন, 37 জন যারা সরকার দলীয় ক্ষমতাসীন দলের সংরক্ষিত আসনের নারী, তাদেরকে কোথায় বসিয়ে দেয়, তো তাদের দায়িত্ব দেওয়া হয়েছে কোথায় জানেন? বিরোধী দলীয় নির্বাচিত এমপিদের এলাকায় তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। কি আশ্চর্য! আমার কাছে অনেকে বলছে যে এটা ঠিক হয়নি, বিরোধী দলীয় এমপিদের এলাকায় উনারা কেন ডিও লেটার মানে হচ্ছে আপনি নিয়োগ দিতে পারবেন, ওই এলাকায় বিভিন্ন সরকারি নিয়োগ দিতে পারবেন। এইটা উনারা কেন পারবেন? তাহলে এইটা তো উনাদের যারা নির্বাচিত এমপি বিরোধী দলীয় তাদের অধিকার খর্ব করা হচ্ছে। আমার কাছে জিনিসটা আমি এভাবে দেখিনি, আমার কাছে বরং মজা লেগেছে এইটা ভেবে যে সরকারের যারা ক্ষমতাসীন দলের মন্ত্রী এমপিরা আছেন তাদের নিজেদের আসনে, এই সংরক্ষিত আসনে তাদের নিজ দলীয় বোনদেরকে কাজ করতে দিলেন না। কেন দিলেন না জানেন? কারণ তারা ভয় পাচ্ছে যে সংরক্ষিত আসনে এই 37 জন বোন যদি ওই 37 জন সরকার দলীয় ক্ষমতাসীন দলের এমপিদের এলাকায় কাজ করেন, তাহলে তারা এই নারীরা বেটার পারফর্ম করবেন। তখন পরবর্তীতে নির্বাচনে এমন হতে পারে যে ওই এলাকার জনগণ এই ক্ষমতাসীন দলের এমপিদের না চেয়ে বোনদের চাবেন, তাহলে তারা তো ইনসিকিউর ফিল করে ওই আসলে তাদেরকে, এটা আমার পার্সপেক্টিভ, আপনার একটা ব্যাখ্যা, এটা আমার পার্সপেক্টিভ যে তারা ইনসিকিউর যে তাদের নিজ দলীয় এমপিদের আসনে এই নারী বোনদের কাজ করতে না দিয়ে। আমার কথাটা হচ্ছে সংরক্ষিত আসনের যে বোনরা, যে নারীরা যাবেন সেখানে শুধু নারী না হয়ে অন্যদের অ্যাকোমোডেট করা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকেও অ্যাকোমোডেট করা এবং তাদের কার্যপরিধি একেবারে ওয়েল ডিফাইন্ড হতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, আমার মনে হয় যে মানে প্রশ্নটা ছিলেন, এক লাইনে শেষ করছি, যে প্রশ্নটা আপনি করেছিলেন যে উনি যেই সমতার কথা বলেছে, সেই সমতার জায়গাটা হচ্ছে আমার সরকার প্রধান উনি কিন্তু কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এমনকি খেলোয়াড়দের জন্য নানান রকম প্রণোদনা উনি লঞ্চ করেছেন। ওইটার বিষয়ে অনেক সমালোচনা আলোচনা আছে। সেই ক্ষেত্রে যারা পিছিয়ে পড়া, যেই অভাবী ফ্যামিলি উত্থাপন করেছেন, রাশেদকে বলতে দিতে হবে, এক লাইন বলে বলছি, যারা পিছিয়ে পড়া, যেই সংসারে যারা তার সন্তান তো ছেলে মেয়ে নাই এখন আর, এই যুগে কি ছেলে মেয়ে আছে? যে সংসারে ছেলে মেয়েদের ভালো করে পড়াতে পারছে না, সেই সংসারের ছেলে মেয়েদের জন্য এই ধরনের একটা প্রণোদনা উনি চিন্তা করতে পারেন। আপনার বন্ধু প্রতিম সংগঠনের লোক হিসেবে আপনি নিশ্চয়ই এরকম একটা ব্যাখ্যায় যেতে পারেন। আমি দেখি রাশেদ খান কি বলেন। দেখেন, উনি আমাকে একটা কথা বলেছিলেন, সেটা একটু মনোবৈকল্যটা বলে তারপরে যাবেন না, এই প্রসঙ্গটা এখানে আলোচনা এসেছিল, যে কারণে ওই শব্দটা আমি এখান থেকেই মানে আলোচনার মধ্যে এনেছি। আচ্ছা, উনি বলছিলেন, আমি বলেছিলাম যে হয়তো জামাতের যে সিলেবাস বা শিবিরের যে সিলেবাস, সেখানেও হয়তো আপনার এই কবিতা বা রবীন্দ্রনাথের যে কবিতা, কাজী নজরুল ইসলামের কবিতা, এগুলো হয়তো নাই। উনি বিষয়টা ওনার মতো করে বিশ্লেষণ করলেন। দেখেন, উনি কিন্তু জামাত করেন না, উনি কিন্তু জামাত করেন না, কিন্তু জামাতের একজন প্রতিনিধি যেভাবে টকশোতে বক্তব্য দেয় তার থেকে উনি ভালো পারফরমেন্স করছেন। আমি তো জামাতের অনেকের সাথে টকশোতে বসেছি, তাই না? উনি কিন্তু তার থেকে মানে ভালো পারফর্ম করছেন, সেজন্য তো বলতেছি। অর্থাৎ উনি জামাত করেন না, তারপরে উনি জামাতের মানে দায়িত্ব নিয়ে কিন্তু প্রত্যেকটা বিষয় নোট করছেন এবং উত্তর দিচ্ছেন। আচ্ছা, উনি যে নারীদের কথা বললেন, শোনেন, শেষ করি। প্রশ্ন করেন আমাকে, প্রশ্ন করলে তো আমার উনাদের কি পার্সপেক্টিভ, আমার কি পার্সপেক্টিভ, এটা তো দেখেন, জামাত নারীদেরকে, আমি একটু শেষ করি আমার মত করে। বিএনপির ভালো জিজ্ঞেস করেন, আমি সেটাও বলবো। জামাত নারীদেরকে কতটুকু সম্মান করে, আমি বাইতুল মোকাররমে একটা প্রোগ্রাম দেখেছিলাম যেখানে আমাদের হুমায়রা আপাও ছিলেন। আমি দেখলাম যে সিঁড়িতে কয়েকজন নারী বসে আছে এবং তিনিও সিঁড়িতে বসেছিলেন, আর জামাতের নেতারা, অন্যান্য নেতারা সবাই দাঁড়িয়ে আছে। তো মসজিদের সিঁড়িতে আপনারা মানে প্রোগ্রাম করছেন, এর আগে আমরা শুনেছি জামাতের পক্ষ থেকে বলা হয়েছে নারী নেতৃত্ব হারাম। এবং কয়েকদিন আগে দেখলাম যে তারা আরেকটা প্রোগ্রাম করলো পুরানো পল্টন পানির ট্যাঙ্কির সামনে, এবং ওইখানকার একটা রেস্টুরেন্টে আমি ছিলাম, আমি যে কারণে প্রোগ্রামটা দেখার আমার সৌভাগ্য হয়েছে। ওই প্রোগ্রাম থেকেই জামাতের আমির আর একটা নতুন বিপ্লবের আহ্বান করেছেন। সৌভাগ্য হয়েছে কেন বললাম, যে নতুন একটা বিপ্লবের আহ্বান করেছেন এবং সেই প্রোগ্রামে মাত্র 3 থেকে 4 হাজার মানুষ ছিল, মানে একটা পথসভা থেকে তিনি বিপ্লবের আহ্বান করেছেন। দেখেন, সেখানেও দেখলাম এনসিপির যে সকল নারী নেত্রীরা গিয়েছিলেন তারা অনেকে নন হিজাবি,
আবার জামাতের যারা এমপিরা বা অন্যান্য দলের যারা রয়েছে সেখানে, জামাতের নেতৃত্বাধীন অন্যান্য দলের, তারাও তো অধিকাংশ ইসলামিক দলই। তো আমরা সবসময় নারীদের ব্যাপারে তাদের কাছ থেকে শুনি। যদি একটা বিরতি আপনার কাছে ফেরত আসবো, যদি একটা ছোট্ট বিরতি নেই তাহলে ভালো হয়, কারণ আমরা সময়টাকে ম্যানেজ করতে পারছি না। সম্মানিত দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। আমরা রাজনীতির এই দুস্তর পারাবার পার করার জন্য আমরা ফিরবো রাশেদ খানের কাছে আগে। তো আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন চলমান। ফিরে এলাম আবার চলমানে। আমরা রাজনীতির যে দুস্তর পারাবারে ছিলাম এবং আমাদের প্রথমে একটা বিষয় বলে নেওয়া জরুরি, সম্ভবত হুমায়ুন নূর উনি যে প্রশ্নটা তুলেছেন যে মনোবৈকল্য বা এরকম আমাদের এখানে যে আলোচনা হয়েছে, বিষয়টা এভাবে দেখলে চলবে না। কারণ আমরা মনে করি যে কারণ জুলাইয়ের পরে অনেক মানুষ আক্রমণের শিকার হয়েছে, অনেক ছোট ছোট বাচ্চা ছেলেরা যারা 26 থেকে 30 বছর এরকম অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়েছে। এদের সবার ক্ষেত্রে এবং যারা গুম থেকেছে তাদেরও সবার ক্ষেত্রে আসলে একটা মানে সামাজিকভাবেই এবং রাষ্ট্রীয়ভাবে একটি বিস্তর চিকিৎসা এবং নানা বিষয়গুলো সামনে নিয়ে আসা জরুরি বলে আমরা মনে করি। এর আগেও আমরা এই কথাগুলো বলেছি। এখন আমি যাব, ধরেন মাহমুদা হাবিবা আপা বিএনপি সরকার দলীয় এমপি, উনি কিন্তু সংসদে মানসিক স্বাস্থ্য নিয়ে উনি কথা বলেছে এবং আমি কিন্তু বলেছি যে প্রাইমারি এন্ড সেকেন্ডারি ভিকটিম যারা তাদেরকে একটা সাপোর্ট দেওয়া জরুরি বলেছি। আবারও যেহেতু আমাদের জুলাইয়ের, আমরা একদম জুলাই আবার এই 26 জুলাইয়ের দ্বার প্রান্তে, জুলাই তো বারবার ফিরে আসবেই, প্রতি বছরই ফিরে আসবে। তো আমরা জুলাইয়ের আলোচনা করব, কিন্তু আজকে অত দীর্ঘ করব না। আমরা যে আলোচনায় ছিলাম মানে রাশেদ খানের সাথে, রাশেদ খান আপনি যদি ওই আলোচনাটা একটু। আচ্ছা, আপনার এই কথার এক লাইনে শেষ করি শোনেন। আমিও 18 দিন পুলিশের রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। মানসিক বৈকল্য বলেন আর মানসিক অস্থিরতা বলেন, এটা আমারও হয়েছিল, স্বাভাবিক। এরপরে একটা সময় রেস্ট নিতে হয়। সেই রেস্ট যারা পায় না বা নেয় না তারা আসলে আরও বিপদের মুখোমুখি হয়। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম যে জামাতের যে সর্বশেষ আরেকটি নতুন বিপ্লবের ডাকের যে সমাবেশটা, ওই সমাবেশে আমি দেখেছি যে এনসিপির নারী নেত্রীরাও ছিল এবং সেখানে কেউ হিজাবি কেউ নন হিজাবি। তো আমার প্রশ্ন হলো যে জামাত ইসলাম অতীতে বলেছে নারী নেতৃত্ব হারাম এবং তাদের জোটে অনেক দল আছে যারাও আসলে নারী নেতৃত্বকে হারাম মনে করে, তারা আবার নন হিজাবি নারী নেতৃত্বদেরকে নিজেদের সামনে মানে নিজেরা আসলে আপার হাউজে আর নারীদেরকে লোয়ার হাউজে দিয়ে দিল। তো এইটা কিভাবে অ্যাকসেপ্ট করলো? দেখেন, জামাত ইসলাম তো তারা বিদেশিদের সাথে বৈঠক করে বলে শরিয়া আইন চায় না এবং তারা সংসদে বলে শরিয়া আইন চায়। এই মুনাফিকি আচরণ। দেখেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু যারা কাফের তাদের থেকে যারা মুনাফিক তাদেরকে বেশি অপছন্দ করতেন। আজকের বাংলাদেশে জামাত ইসলাম ইসলামের নাম ভাঙিয়ে যেভাবে মুনাফিকি করছে, এটাকে আপনি মুনাফিকি বলবেন না? ক্ষমতার জন্য বিদেশিদের সাথে বৈঠক করে আপনি বলছেন আমি কোথায় বলেছি আমি শরিয়া আইন চাই, অথচ আপনার গঠনতন্ত্রে কিন্তু শরিয়া আইন উল্লেখ করা আছে। আপনার নামের সাথে কিন্তু আপনি একটা ইসলামিক দল, ইসলাম নামটা আপনি লাগিয়েছেন। তার মানে কি আপনি জনগণের সাথে মুনাফিকি করছেন না? এই বাংলাদেশে এখনো পর্যন্ত শরিয়া আইন কায়েম করার জন্য জামাতের কোনো নেতাকে ত্যাগ স্বীকার করতে হয়নি। ক্ষমতার দ্বন্দ্বে কারো কারো ফাঁসি হয়েছে, নিপীড়ন হয়েছে, জেল হয়েছে, গুম হয়েছে, কিন্তু শরিয়া আইন বা ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে তাদের একজন নেতা জেলে গিয়েছে, নিপীড়িত হয়েছে, এরকম কাউকে আপনি দেখাতে পারবেন না। তো আমি এই জন্যই বলি যে জামাত আসলে এমন মুনাফিকি করছে। দেখেন, তাদের আরেকজন মানে নারী এমপি তিনি একটা টেলিভিশন টক শোতে বলেছিলেন যে জামাত ইসলাম চাইলে এরকম ট্রফি মানে নারীর ট্রফি অনেকগুলো দিতে পারতো। যে সময় প্রশ্ন করা হয়েছিল যে জামাত ইসলাম কেন একজন নারীকেও নমিনেশন দিল না, তো আমার প্রশ্ন হলো যে আপনি নারীদেরকে নমিনেশন সরাসরি দিবেন না, আবার এই নারীদেরকে ট্রফি হিসেবে সংরক্ষিত নারী আসনে নিয়ে যাবেন, এটা তো মুনাফিকি। আপনি যদি নারী নেতৃত্ব হারাম মনে করেন তাহলে সংসদে জামাত ইসলাম যাদেরকে নিয়ে গেছে হালাল মনে করে, এবং আপনি বললেন যে ট্রফি হিসেবে জামাত ইসলাম অনেকগুলো দিতে পারতো, আবার সেই ট্রফি হিসেবে আপনি চলে গেলেন। আমি সেই মমতা জাপার কথাই বলছি। আচ্ছা, আরো অনেকগুলো প্রসঙ্গ নিয়ে কথা বলা দরকার। শেষ করি আমি আরো অনেকগুলো আলোচনার প্রসঙ্গ আনা দরকার। দেখেন, আজকে মানে একজন মানে জুলাইয়ের বলা যায় যে গণহত্যার সহযোগী হাসানুল হক ইনু, সে একটি কথা বলেছে যে পাকিস্তান ভেঙেছি, স্বাধীনতা এনেছি, এজন্য আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, আমাকে সাজা দেওয়া হয়েছে। আসলে কি তাই? মানে কথায় কথায় ৭১কে টেনে আনবেন, ঠিক আছে ৭১-এ আপনার ভূমিকা আছে, কিন্তু ৭১-এর পরবর্তীতে আপনি
হ্যাঁ, একটা সময় সে কিন্তু বাকশালের বিরুদ্ধে লড়াই করেছিল এবং ওই সময় আমরা দেখেছিলাম যে সম্ভবত আপনার ওই এপিসি থেকে, সেনাবাহিনীর এপিসি থেকে তিনি কিন্তু হাতে এক ধরনের বন্দুক নিয়ে তিনি কিন্তু উল্লাস করে বেড়াচ্ছিলেন শেখ মুজিবের হত্যাকাণ্ডের পরে। পরবর্তীতে শেখ হাসিনা ক্ষমতার জন্য মতিয়া চৌধুরী, হাসানুল হক ইনু, যারা তার বাবার হত্যার প্রেক্ষাপট সৃষ্টি করেছিল, তাদেরকে সাথে নিয়ে জোট করেছিল। দেখেন, শেখ হাসিনা যে 16 বছর বাংলাদেশকে ফ্যাসিস্ট রাষ্ট্র বানালো এবং ভারতের একটি করদ রাজ্য বানাতে চেষ্টা করলো, কার সহযোগিতায়? এই ইনু সাহেবদের সহযোগিতায়। এমনকি এই জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে এই ইনু সাহেব শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছে যে কোনো মূল্যে আন্দোলন দমন করার জন্য। এমনকি প্রমাণিত হয়েছে যে কুষ্টিয়ার এসপিকে সেখানে নির্দেশ দিয়েছে ইনু সাহেব যে এটাকে দমন করার জন্য। এরপরে 6 জন কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সুতরাং আজকে ইনু সাহেবকে 10 বছর সাজা দেওয়া হয়েছে, কম হয়ে গেছে, তার ফাঁসি দেওয়া দরকার ছিল। এবং এটা দ্রুত সময়ের মধ্যে এই সকল ইনুর মতন যারা নরকের কীট আছে তাদেরকে ফাঁসি দিতে না পারা, এটা অন্তর্বর্তীকালীন সরকারের এক ধরনের ব্যর্থতা ছিল। এবং এই সরকারের প্রতি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা এটাকে রিভিউ করেন। আচ্ছা, আরেকটা ব্যাপার, রাশেদ খান, এখানে একটা আপনার এই কথা প্রসঙ্গে আপনার কাছে একটা প্রশ্ন, যে যেমন ধরেন জুলাইয়ের সাথে যে আন্দোলনের সাথে যুক্ত বা তার ভিতর থেকে উঠে আসা যে সংগঠন এনসিপি বা এদের একটা সন্দেহ আছে সরকারের উপরে যে জুলাইয়ের কোনো কিছুকেই সরকার আসলে করতে পারছে না। তাহলে এই রায়টা যে হলো, এটাকে কেন্দ্র করে আপনার মতামত? আচ্ছা, আমি বলবো তার আগে ইনু আজকে দেখলাম তার যে ঔদ্ধত্য, সে পুলিশকে হুমকি দিচ্ছে গায়ে হাত দিবেন না। হ্যাঁ, সেই মানে এইটাকে এনজয় করতে যাচ্ছিল, এইভাবে টাটা টাটা করতেছে, মানে সাংবাদিকদের দেখে তার মাথা পাগল হয়ে গেছে। তথ্যমন্ত্রী ছিল না, সেইভাবে হাত নাড়াচ্ছে। সেই সময় পুলিশের একজন সদস্য তার হাতটা নামিয়ে দিয়েছে। তখন সে বলছে যে আদালতের নির্দেশ আছে, গায়ে হাত দেওয়া যাবে না। দেখেন এদের আচরণটা দেখেন, এরা অনুতপ্ত না, এদের শাস্তি কেন হবে না? অনেকে আজকে রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলে। আচ্ছা, রিফাইন্ড আওয়ামী লীগের প্রসঙ্গ কখন আসবে? যখন আওয়ামী লীগের যারা অপরাধ করে নাই তারা ক্ষমা চাইবে। এখনো পর্যন্ত আওয়ামী লীগের একজনকে দেখাতে পারবেন যে প্রকাশ্যে এসে ক্ষমা চেয়েছে? আর আপনি যে বললেন যে এনসিপির আস্থা নাই, অন্তর্বর্তীকালীন সরকারের উপরে এনসিপির খুব আস্থা ছিল। একটা সময় আমরা দেখলাম যে এনসিপির নেতৃবৃন্দরাই তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করছে। মানে তাদের প্রয়োজন মতন যখন প্রশংসা করা দরকার প্রশংসা, যখন সমালোচনা করা দরকার সমালোচনা। ঠিক একইভাবে এরকম হওয়া উচিত না যে যখন আমার ভালো হবে ভালো বলবো, খারাপ হলে খারাপ বলবো, এরকম না? না, এটা তো স্বাভাবিক, কিন্তু আমার কথা হলো যে আপনার প্রয়োজন মতন আপনি সমালোচনা, আপনি প্রশংসা করছেন, এটা তো ঠিক না। আপনি তাহলে কি একটু হুমায়ুনের কাছে বলবেন? তার আগে যাব? আমার যে উনি যে কথা বলেছেন একটু শেষ করি। তাহলে উনি আগে তো দীর্ঘ সময় বলেছেন। তাহলে হুমায়ুনের কাছে দেখেন, যেতে হবে আমাকে। বিএনপি সরকার নাকি আওয়ামী লীগের বিচার করবে না, জুলাই গণহত্যার বিচার করবে না। এই সরকার বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। জুলাইয়ের বিচার ডক্টর মোহাম্মদ ইউনূস সঠিকভাবে করতে ব্যর্থ হয়েছেন। ইনশাল্লাহ এই জুলাইয়ের বিচারটা বিএনপি করবে, বিএনপির নেতৃত্বাধীন সরকার এই জুলাইয়ের বিচার করবে। এবং আমরা মনে করি যে আমাদের যারা অপোজিশনে রয়েছে তাদেরও উচিত হবে এক্ষেত্রে সহযোগিতা করা। শুধুমাত্র গতানুগতিক সমালোচনা করলে হবে না। আপনারা যে সময় বলবেন মুজিব ভাইয়ের যারা আছেন তারা এবার একটু আমাকে ভোট দেন, আপনারা যে সময় বলবেন সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো, আপনারা যে সময় বলবেন জামাত যারা আওয়ামী লীগের আছেন জামাতে যোগদান করলে দায়িত্ব আমার, আপনারা যে সময় বলবেন ওই যে ইলিয়াস মোল্লা ফরিদপুর 1 আসনের কি বললো, জামাতের লোকজন ভোট না দিলে কি আমরা এত আসন পেয়েছি? আপনারা যে সময় বলবেন ছাত্রলীগের যারা আছেন যারা অপরাধ করেন না আমাদের দলে যুক্ত হইতে পারেন, এনসিপি নাহিদ ইসলাম বললো না? তো আপনারা যদি এইভাবে যদি সর্বশেষ দেখলাম আবার যে আপনার সার্জিস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি ছাত্রলীগের একজন নেতার শ্বশুরের বাড়িতে গিয়েছেন। কি ঘটনা আমি জানি না, বাট মিডিয়াতে, সমস্ত মিডিয়াতে এসেছে। আপনারা যে সময় এইভাবে, এবং দেখেন আমার মানে খুলনা বিভাগ তো আমার এলাকা, ঝিনাইদহ আমার জেলা, বাগেরহাটের যিনি আমাকে বলতে দেন, বাগেরহাটের যিনি এনসিপি সদস্য সচিব হয়েছেন, আমি যে হলের সূর্য সেন হল ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই হলের তিনি ছাত্রলীগের নেতা ছিলেন, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা হয়েছিলেন। সেই লাবিব সাহেবকে সদস্য সচিব দেওয়া হয়েছে। নাহিদ ইসলাম যে ঘোষণা দিয়েছিলেন সেটি বাস্তবায়ন করছেন। আপনি যদি আওয়ামী লীগের পুনর্বাসন একদিকে করেন, অন্যদিকে আওয়ামী লীগের বিচার চান, এটা তো দ্বিচারিতা, এইভাবে তো হবে না। বরং আপনি যদি আওয়ামী লীগের ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে বিচার করার ক্ষেত্রে বিএনপি ভালো ভূমিকা রাখতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ রাশেদ খান। আমরা হুমায়রা, আমরা একটা ছোট্ট বিরতি নেই, বিরতির পরে আপনার কাছে ফেরত আসব। একটা বিষয় আমি জাস্ট এক শব্দে বলে দিই, সেটা হচ্ছে 11 দলীয় জোটের অনুষ্ঠানে নারীদের অংশগ্রহণ নিয়ে যে বক্তব্য, সেইটা আমার দলের অবস্থান থেকে আমি ব্যাখ্যা করতে চাই। সেইটা হচ্ছে
যেই দল সেই দলের নিজস্ব মতবাদে চলবে, এনসিপির নিজস্ব মতবাদে চলবে। আমাকে আমার দলের বোনদেরকে কে জায়গা দিবে না সেই জন্য আমার বোনরা ঘরে বসে থাকবে তা হবে না। আমরা আমাদের রাজনৈতিক অধিকার অবস্থান সেটা যে কোনো অবস্থাতে আদায় সেটা করেই খুবই নিব। খুবই পরিষ্কার। এটা যদি মঞ্চে আদায় করতো না খুব ভালো হতো। ঠিক আছে, সেইটা আমরা- 11 দলীয় জোট, কোন আমরা ওখানে শরিয়া- উপস্থিত ছিলাম। শোনেন, 11 দলীয় জোট তো আপনি শরিয়া অনেকক্ষণ আইন বলছেন, চায় না। এখন বলতে দেন তাইলে। সুতরাং আমরা ওখানে এটা যেহেতু উপস্থিত একটা ছিলাম এবং মধ্যপন্থী জোট, যতক্ষণ সুতরাং নারী যতগুলো পুরুষ প্রোগ্রাম একসাথে হবে, কেন আপনি কি বসলো কথা না? বলতে দিবেন তাহলে ঠিক আপনি আছে, তো আমরা পুরোটা কথা হুমায়রা বলবেন। আপনার কাছে শেষ ফিরবো। পর্যন্ত দেখেন বলেছি। না, আমি শেষ করি নাই। আমরা একটা তাহলে ছোট্ট বলি, বিরতি নেই, তারপরে আপনার কাছে ফিরবো হুমায়রা। আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন চলমান। ফিরে এলাম আবার চলমানে। আমরা যে রাজনীতির দুস্তর পথ পাড়ি দিতে চাই, হুমায়রা নূর বলেন আচ্ছা। আপনি আমাদের এখন কোন পথে অনেকগুলো নিয়ে ইস্যু যাবেন? জমে যাচ্ছিল। নারী ইস্যু নিয়ে আমি তো আমার অবস্থানটা বলেছেন। স্পষ্ট করলাম। এটা কারো ভালো লাগুক বা না আচ্ছা, লাগুক, ওখানে কি একটু কোন ছোট্ট দলের একটা নোক্তা দিব? আমি বলে ফেলি না, একটু ছোট্ট তাহলে নোক্তা দেই। আপনি বলার আগেই ক্লিয়ার হয়ে সামান্তার যাবে। একটা বক্তব্য দেই, আমি ওটা আমি নিয়ে। আমার বক্তব্যটা বলে ফেলছি, হ্যাঁ। তাহলে আপনি সবগুলো জিনিস একসাথে ক্লিয়ার হয়ে যাবে, ওকে, যেহেতু ওকে, সময় তাহলে কম। একটু মানে নারী ফাস্ট ইস্যুতে আমরা নাহিদ ইসলামকে জিজ্ঞেস করেছিলাম যে 11 দলীয় জোটের যেহেতু এই যে ধরেন বিভিন্ন বক্তব্য, ওরা নারীদের রাজপথে নামাবে কিনা, একসাথে প্রোগ্রাম করবে কিনা ইত্যাদি, নাহিদ ইসলাম আমাকে বলেছে যে আমাদের রাজনৈতিক প্রোগ্রামে আমাদের নারীরা থাকবে, যদি ওনারা আমাদের নারীদের অ্যালাউ করব না এই ধরনের আলাপও তুলে সেই প্রোগ্রামে আমরা যাব না। সুতরাং এই ধরনের কোনো ঘটনা আমরা কোনোভাবেই বরদাস্ত করছি না। আমাদের নারীরা ওখানে উপস্থিত পরিষ্কার, থাকছে। হ্যাঁ, ভালো। ওইখানে নারীরা যেইভাবে বসেছিল সেই ওরিয়েন্টেশনটা খুবই চোখে লাগার মতো। উনারা দর্শক সারিতে থাকার কথা ছিল, সেই জায়গায় স্টেজের সামনে উনাদেরকে যেভাবে বসানো হয়েছে, এই একই দৃশ্য আমরা বিএনপির অন্য প্রোগ্রামেও দেখেছি। এটা রাজনৈতিক কালচার থেকে এই ধরনের দৃশ্যগুলো মুছে ফেলার চেষ্টা শুরু করতে হবে। কারণ নারী ধরেন স্টেজে ডেকোরাম অনুযায়ী যেই নেতারা স্টেজে বসবেন, সেখানে নারীও থাকতে পারেন। কারণ আমরা মনিরা শারমিনকে দেখেছি জামাতের নেতাদের মাঝখানে বসেছেন। পুরো নির্বাচনকালীন সময় জামাতের নেতাদের সাথে একসাথে উনি প্রেস ব্রিফিং গুলো করেছেন। কিন্তু ওখানে যেই বোনরা উপস্থিত ছিলেন, দুঃখজনকভাবে আমাদের ওই ডেকোরাম অনুযায়ী উনারা দর্শক সারিতে বসার কথা ছিল, কিন্তু উনাদের বসার ওরিয়েন্টেশনটা, যেটা বিএনপির বিভিন্ন প্রোগ্রামেও দেখা যায়, দ্যাট ইজ ভেরি গ্রস টু সি। এই কালচার বাংলাদেশের রাজনীতি থেকে পরিবর্তন করতে হবে। কিন্তু নারী হিসেবে আমরা সব দলমত নির্বিশেষে আমাদের যে রাজনৈতিক অধিকার রাজপথে, সেটা 24-এ যেমন দেখেছিলেন, সেইটা আমরা ফিরিয়ে আনবো। এই কমিটমেন্ট আজকে এখানে বসে করে গেলাম, ইনশাল্লাহ সামনে এটার উত্তর দিয়ে যাব। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন, রাশেদ ভাই অনেক কিছু নিয়ে অনেক সমালোচনা করেন। হ্যাঁ, একটা বিষয় কিন্তু আমরা একমত, হাসানুল হক ইনুর মতো একজন স্বৈরাচার এবং খুনির ব্যক্তি, তার বিচার যে পর্যাপ্ত হয় নাই, এই বিষয়ে কিন্তু আমরা দুজনে একমত। তার যে শাস্তি, সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত ছিল, সেই বিষয়টা কিন্তু আমরা একমত। এটা তো একটা রায়, মানে এখন আরো কয়েকটা দেখেন, রায় বাকি আছে। 3টা মামলার রায় হয়েছে আজকে। হ্যাঁ, 3টা অভিযোগের এগেইনস্টে 3টা মামলার রায় হয়েছে। আমি যেহেতু আইনজীবী, আমার জায়গা থেকে আমি ব্যাখ্যা করি। সেইটা হচ্ছে, আমরা দাবি করেছি, আমরা কিন্তু বিবৃতি প্রকাশ করেছি, ওখানে আমরা সরকারকে অভিযোগ দেই না। আমরা বলেছি যে যোগ্যতা সম্পন্ন তদন্ত সংস্থা এবং বিচার কাঠামোর যেই সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচার ব্যবস্থা এবং যথেষ্ট এবং যথাযথ বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা এবং বিচারের যে রায়টা সেটা যথার্থ হয় নাই, এটা আমরা বলেছি। এবং সেইটার জন্য যা যা প্রয়োজন সেইটা ম্যানেজ করতে হবে, সেই দাবি আমরা করেছি। এখানে সরকারের বিষয়ে কোনো আলাপ নাই। আলাপটা কোথায় আমি আপনাকে বলি। সাধারণত ফৌজদারি মামলায় যখন একটা রায় হয়, ধরেন আপনি 2টো মামলায় আপনি অভিযুক্ত হয়েছেন অপরাধী হিসেবে, 10 বছর আপনার সাজা। সাধারণ নিয়মে একটা সাজা 10 বছর শেষ হওয়ার পর 10 বছর একদিনে যে আরেকটা সাজা কাউন্ট শুরু হয়। অথচ আজকে 3টা সাজার রায় হলো, তার মানে 10 10 10 30 বছর। আদালত উল্লেখ করলেন যে 3টা সাজার কাউন্ট একসাথে হবে। কেন? এই ধরনের সহানুভূতিশীল আচরণ এই ট্রাইব্যুনালের কি কারণে কোন যুক্তিতে তারা এই ধরনের পক্ষপাতমূলক আচরণ করলো, আগে পরের কথা না। এই ট্রাইব্যুনালের রায়, শেখ হাসিনাকে তো ফাঁসি দিয়েছে, পরবর্তীতে এই রায়ে দেখেন, যেই পুলিশ কর্মকর্তা সরাসরি গুলি করেছে, সেই পুলিশ কর্মকর্তাকেও যেই সাজা দিয়েছে, আমরা মনে করি সেই সাজাও পর্যাপ্ত না। আপনি দেখেন, এই জায়গায় আপনার যথাযথভাবে আইনের প্রয়োগ হয় নাই। বিচারিক ট্রাইব্যুনাল কার দ্বারা আদিষ্ট হয়ে এই কাজ করলো, সেইটা আমাদের প্রশ্ন। আমার দেশের বিচার ব্যবস্থা
স্বাধীনভাবে যেন পরিচালিত হইতে পারে, সেই জন্য কিন্তু একটা স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় করার কথা ছিল। সেইটা নিয়ে গত বছর আমার আইনমন্ত্রী, উনি গত বছর অ্যাটর্নি জেনারেল ছিলেন, এখন যিনি আইনমন্ত্রী, ওনারা কিন্তু গত বছর পর্যন্ত এটাকে অত্যন্ত সাধুবাদ জানিয়েছেন, কিন্তু এখন ক্ষমতা পাওয়ার পর এটা নিয়ে ওনারা আর কাজ করছেন না। আজকে খবরে দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস উল্লেখ করতে চাই। একজন মা এবং মেয়ে, ঋণগ্রস্ত মা মেয়ে, তারা দুজন মাত্র 5 দিনের ব্যবধানে যেই এনজিও থেকে তারা ঋণ নিয়েছে, তাদের কথা এবং কটূক্তির যন্ত্রণায় মানসিক চাপে তারা মৃত্যুবরণ করেছে। তাদের পাশে আমরা দাঁড়াই না। অথচ আসলাম চৌধুরী নামে একজন ঘোর ঋণ খেলাপি, যার 1600-1700 কোটি টাকার ঋণের দায় আছে, ও তাকে আবার ঋণ খেলাপি বলা যাবে না, ঋণগ্রস্ত বলতে হবে। সেই লোক, তাকে কেন আদালত তাকে এমপি হিসেবে সংসদে শপথ দিতে পারবে না এই রায় দিয়েছে? সেই আদালতের রায়কে অবমাননা করে তার দলীয় নেতাকর্মীরা দীর্ঘ মহাসড়কের রাস্তা বন্ধ করে দেয়, সারা দেশের মানুষের জনদুর্ভোগ সৃষ্টি করে। এটা কোন দলীয় নীতি? আমি এই রাজনীতিকে প্রশ্ন করছি, যেই রাজনীতিতে একজন ঋণ খেলাপি, তার ঋণগ্রস্ত। আমি বলি, শেষ করি। এই রাজনীতি কোন রাজনীতি? এই রাজনীতি কেমন রাজনীতি? যে একজন নেতা, ওই যে আমরা বললাম যে যার মানসিক সুরক্ষার প্রয়োজন, যার আরেকটু সময় প্রয়োজন, তাকে আপনি রাজনীতির মাঠে সংসদে দেখতে চান না। সেই জায়গায় এসে একজন ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণ খেলাপি তো বলা যাবে না, একজন ঋণগ্রস্ত ব্যক্তি, তার ঋণের দায় মোচনে তাকে যেই পরিমাণ পরিশ্রম করতে হবে, সেই জায়গায় সে সময় না দিয়ে সংসদে যাওয়ার স্বপ্ন দেখে। এটা কেমন রাজনীতি? এই ঋণের টাকাটা তো আমার কষ্টের টাকা, সাধারণ মানুষের কষ্টের টাকা, যেই কষ্টের টাকার বিনিময়ে এই মা মেয়ে আজ মৃত্যুবরণ করেছে। তার ভিতরে যেমন বিচারের ক্ষেত্রে, যেমন ধরেন বিচারকে সাধুবাদ জানাই, কিন্তু ধরেন যে 30 বছরের হয়ে যে 10 বছর হয়ে যায়, এবং এটা আপনি যেহেতু 2 থেকে 2.5 মিনিটের মধ্যে আশা করি একটু টাইম বাড়িয়ে দিতে হবে। শুনেন, উনি বিএনপি নেতা আসলাম চৌধুরী সম্পর্কে যে কথা বললেন, আমার কাছে মনে হয় আমার উত্তর শোনার পরে উনি কিছুটা অনুধাবন করতে পারবেন, নিজে হয়তো লজ্জাও পেতে পারেন। আসলাম চৌধুরী দীর্ঘ 8 বছর জেল খেটেছেন, আমাদের হুমায়রা আপা 1 বছরও জেল খাটেননি। সুতরাং তিনি আসলে বুঝবেন না কিভাবে আসলাম চৌধুরীর ব্যবসা প্রতিষ্ঠানকে শেখ হাসিনা ধ্বংস করেছিল। তিনি ঋণ খেলাপি হয়েছেন, শেখ হাসিনা তাকে বাধ্য করেছিল। 8টা বছর জেল খেটে গণঅভ্যুত্থান সংগঠিত হওয়ার পরে তিনি কিন্তু জামিন পেয়েছেন। এরকম একজন মানুষকে নিয়ে যেখানে আপনার সহানুভূতি থাকার কথা, প্লিজ আপনার সঙ্গে কথা বলি নাই, কথা বলি না আপনার সময়, আপনার সময় কথা বলি নাই, প্লিজ শেষ করতে দেন, শেষ করতে দেন, টকশো শেষ হবে না অন্যথায়। শেষ করি প্লিজ। বলেন। রাশেদ, এখন রাশেদ, উনি 8টা বছর জেল খেটেছেন, ওনার প্রতি সহানুভূতি না থেকে যেভাবে ওনারা কটাক্ষ করছেন, এরকম ব্যক্তিকে আমি মনে করি শ্রদ্ধা জানানো উচিত, যারা এই নতুন বাংলাদেশের জন্য এইভাবে দীর্ঘ সময় হাসিনার জুলুমের শিকার হয়ে কারাবরণ শিকার হয়েছে। কথা বলতে দিচ্ছেন না কেন? কিসের গরিব মানুষ কথা বলতে দেন, আপনার সময় কথা বলতে থামেন, কথা বলতে দেন, আপনার কথা বলতে দেন না প্লিজ, না বলতে দেন। আচ্ছা আপনি থামেন, আপনি আমাকে কথা বলতে দেন, এমন করলে হবে কেন? আপনি একজন আইনজীবী মানুষ না রাশেদ, হচ্ছে আপনার কাছে আমি শিখবো, আপনাকে যদি আমাকে শেখাতে হয় কেমনে হবে? হাইওয়ে আটকে যাচ্ছে। আমি বলি শুনেন, তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে, তাকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। তিনি একজন রাজনীতিবিদ, তিনি কি বের হয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন না? দেখেন, তাকে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে তার প্রার্থিতা বৈধ করা হয়েছিল। ওই সময় যদি তার প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হতো, তিনি নির্বাচনে অংশ নিতেন না। বরং হাইকোর্টের পক্ষ থেকে ওই সময় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, এবং তাদের নিয়োজিত প্রধান বিচারপতি থেকে শুরু করে অন্যান্য বিচারপতি, তারা তো তার পক্ষে রায় দিল। হঠাৎ করে জামাতের একজন ওই এলাকার প্রার্থী, তিনি আবেদন করলেন, আর পরবর্তীতে তার প্রার্থিতা বাতিল হলো। আমি মনে করি আসলাম চৌধুরীকে রিভিউ যে আপিল করবে, তার মধ্য দিয়ে তার প্রার্থিতা বা এমপি পদ ফিরিয়ে দেওয়া উচিত। কারণ তিনি ঋণ খেলাপি হননি, তাকে ঋণগ্রস্ত করা হয়েছে, ঋণ খেলাপি করা হয়েছে। শেখ হাসিনা স্বৈরাচার জুলুম করেছে, এই জুলুমের শিকার আমরা অনেকেই হয়েছি। সুতরাং এই বিষয়গুলো অবশ্যই সহানুভূতির দৃষ্টিতে দেখা উচিত। আরেকটা ব্যাপার বলি, শোনেন, আমরা দেখলাম, শেষ করি প্লিজ, আমরা দেখলাম যে আপনার শিবির নেতা সাদিক কায়েম এবং SM ফরাদ, তারা অবশ্য ডাকসুর ভিপি এবং GS, তারা দেখলাম যে সিনেট মিটিং বর্জন করলো। কেন? সেটা হলো যে শেখ মুজিবুর রহমানের নামে যে হলটা রয়েছে, সেই হলের নামটা এখন পরিবর্তন করে শহীদ উসমান হাদি হল রাখতে হবে। কেন? শেখ মুজিবুর রহমানের ভুল আছে, আবার এদেশের জন্য ভূমিকাও আছে। একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে 80-র দশকে নামকরণ করা হয়, ঠিক আছে।
আপনাদের অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে প্রশাসন ছিল তাদের কাছে আপনারা দাবি কেন করলেন না? এখন যখন নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করেছে, এখন আপনারা শেখ মুজিবুর রহমানের স্থলে এখন শহীদ উসমান হাদিকে জাতির পিতা বানাতে চাচ্ছেন। দেখেন শেখ মুজিবুর রহমানের একটা নতুন তর্কে চলে যাবে। না, আমি শেষ করি। শেখ মুজিবুর রহমানের এই বাংলাদেশের জন্য ভূমিকা আছে, ৭১-এর পরে তার আবার নেতিবাচক ভূমিকা আছে, কিন্তু শহীদ উসমান হাদি শেখ মুজিবুর রহমানের যে ভূমিকা, সেই ভূমিকার মতন ওই পর্যায়ে তিনি যাননি। সুতরাং শেখ মুজিবুর রহমানের নামে যে হল রয়েছে, সেই হলের নাম পরিবর্তন করে শহীদ উসমান হাদির নামে হল করতে হবে। শিবিরের যে সিনক্রেট করা, এই সিনক্রেট অত্যন্ত অন্যায্য। এমনকি এই কাজটা করেছে, দেখেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজারের পাশে, কবরের পাশে শহীদ উসমান হাদির, প্লিজ শহীদ উসমান হাদির কবরটা কেন দিতে হবে? সিনক্রেট করে কবর দেওয়া হয়েছিল। এইভাবে সিনক্রেট করে শহীদ উসমান হাদিকে বরং খাটো করা হচ্ছে। তাকে যে আমরা সার্বজনীনভাবে সম্মান দিয়েছিলাম না, সেই সম্মানটা এখন শিবির কেন্দ্রিক করা হচ্ছে, জামাত কেন্দ্রিক করা হচ্ছে। শিবির এখন এক ধরনের এনভায়রনমেন্ট তৈরি করছে যে শহীদ উসমান হাদি হয়তো তাদের নেতা বা তাদের দলের কেউ। এইটা শহীদ উসমান হাদির প্রতি বুঝে বা না বুঝে শিবির অসম্মান প্রদর্শন করছে। আমরা মনে করি শহীদ উসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজারের পাশে কবর না দিয়ে অন্য একটি জায়গায় যদি কবর দেওয়া হতো, সেক্ষেত্রে তাকে আরো বেশি সম্মান দেওয়া হতো। দেখেন এইটা বলতে হবে, এটা না বললে না শেষ করবেন, এটা বলতে হবে। দেখেন এই যে ইনকলাব মঞ্চের একজন নেতা জাবের কি বলেছে জানেন? কত বড় জঘন্য বক্তব্য দিয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরটা মানুষ চিনেছে শহীদ উসমান হাদির কারণে। তারা আজকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে শহীদ উসমান হাদির থেকে ছোট করে খাটো করে দেখাচ্ছে। এই যে শিবিরের অপরাজনীতি, এই অপরাজনীতির বিরুদ্ধে অবশ্যই আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। এই আলাপ আরেকটি পর্বে, শুধু আপনাকে এনে হুমায়রাকে এনে আমরা আরেকটি দিন এই আলাপ করব। এটা একটু 10 সেকেন্ডে শেষ করি। এইটা শেষ করলে সময় মানে অনুষ্ঠানটা অসম্পূর্ণ থেকে যাবে। দেখেন এই যে শেখ মুজিবুর রহমান, তার বিষয়ে কিন্তু আমরা দেখেছি ভিডিওগুলো, আপনিও দেখেছেন যে সাদিক কায়েম ডাকসুর বর্তমান ভিপি, তিনি স্লোগান দিয়েছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এমনকি যে এস এম ফরাদ, সে কিন্তু নিজে সে কিন্তু নিজে ছাত্রলীগের পদে ছিল। এখন ওই সময় যে সময় শেখ মুজিবের আদর্শ তারা ধারণ করত, সেই সময় কিন্তু শেখ মুজিব সে কিন্তু ফ্যাসিস্টদের আইকন হয়নি। এখন গণ অভ্যুত্থানের পরে সে হয়ে গেছে ফ্যাসিস্টদের আইকন। তাহলে আমার প্রশ্ন হলো, এই সাদিক কায়েম এবং এস এম ফরাদ কেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিল? সেই সময় আপনি শেখ মুজিবের আদর্শ মানতে পারলে আপনি কেন গণ অভ্যুত্থানের পরে শেখ মুজিবের আদর্শ মানতে পারছেন না? আমরা আসলে রাজনীতির যে দুস্তর পারাবার নিয়ে আলাপ করছিলাম, সত্যি এটা খুবই দুস্তর, যেটা আসলে আমরা পার করতে এখনই পারবো না, কিন্তু আমরা চেষ্টা করে যাব। এবং আরেকটি মানে শোতে আমরা এই দুজনকে নিয়ে রাশেদ খান শেষের দিকে যে প্রশ্নগুলো উত্থাপন করেছেন তার সমাধানের জন্য আমরা পথ খুঁজব। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন চলমান। ধন্যবাদ সবাইকে।